ফার্স্ট বলেছিলাম লখনৌ সেশন, তাই তো? লখনৌ সেশন, ওকে। লখনৌ সেশন কত সালে হয়েছিল? বলো, আমাকে বলো। 1916 সালে। কত সালে হয়েছিল? 1916 সালে। এই লখনৌ সেশনের চেয়ারম্যানশিপ বা প্রেসিডেন্ট কে ছিলেন? অম্বিকাচরণ, তাই তো? অম্বিকা বলো, অম্বিকাচরণ বলো তো, বলে অম্বিকাচরণ মজুমদার, ওকে। একটু কুইক। 1916 সালে লখনৌ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। ভালো, একদম অন্যরকম ভাবো। লখনৌ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। লখনৌকে বলা হয় উত্তরপ্রদেশের কি? উত্তরপ্রদেশের ক্যাপিটালের নাম কি? লখনৌ। এটা বলবে তো, উত্তরপ্রদেশের ক্যাপিটালের নাম কি? লখনৌ। আর এই লখনৌতে হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভা 1916 সালে। তার প্রেসিডেন্ট কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। কে ছিলেন বলো তো দেখি? অম্বিকাচরণ মজুমদার। এখানে এক্সট্রিমিস্ট প্লাস মডারেট রিইউনিয়ন হয়েছিল, আর জুড়ে গেছিল। এক্সট্রিমিস্ট মানে কি? চরমপন্থী। আর মডারেট মানে কি? নরমপন্থী। যেটা 1907 সালে, যেটা কত সালে বলো তো? 1907 সালে সুরাট যখন অধিবেশন চলেছিল, বলা স্প্লিট, সুরাট স্প্লিটে এখানে এক্সট্রিমিস্ট প্লাস মডারেট আলাদা আলাদা হয়ে গেছিল, তাই না? সুরাট স্প্লিট। বলো তো সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। এখান থেকে প্রশ্ন করবে কয়েকটা পশ্চিম বাহিনী নদী। মনে করো পশ্চিম বাহিনী যদি ইন্ডিয়ার ম্যাপ যদি এরকম যদি একটু আঁকা যায়, ইন্ডিয়ার ম্যাপ যদি এইভাবে যদি একটু আঁকা, ইন্ডিয়ার ম্যাপ যদি এইভাবে আঁকা যায়, তাহলে এদিকে যে নদীগুলো এসছে এগুলোকে আমরা পশ্চিম বাহিনী নদী বলবো। ক্লিয়ার? পশ্চিম বাহিনী নদীগুলো একটু মনে রাখো। এখান থেকে এসে আরেকটা নদী আছে, এটা মাহে। কি বলা হয়? মাহে, যেটা পর্বত ক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে। কবার ক্রস করেছে? দুবার ক্রস করেছে। তারপর কি? নর্মদা। কি মনে রাখবে? নর্মদা। তারপর কি মনে রাখবে? তাপ্তি। কি মনে রাখবে? তাপ্তি। তারপর আরেকটা নদী, এই চারটে মাসটা মনে রাখবে, হচ্ছে পেরিয়ার রিভার, যেটা কেরালা। পেরিয়ার রিভার। কি রিভার বলতো? পেরিয়ার রিভার। নর্মদা, মাহে, নর্মদা, তাপ্তি, পেরিয়ার রিভার। এই চারটে রিভার হচ্ছে ওয়েস্টার্ন রিভার। ওয়েস্টার্ন কি রিভার বলতো? ওয়েস্টার্ন। আর ইস্টার্ন রিভার কোনগুলো বলবে বলতো দেখি? মহানদী, তাই তো? মহানদী। আর এটা কি বলবে? গোদাবরী, তাই তো? আর এটা কি বলবে? কৃষ্ণা। আর এটা কি বলবে? কাবেরী। এই ওয়েস্টার্ন রিভার সবগুলো তৈরি করেছে এস্টুয়ারি। কি তৈরি করেছে? এস্টুয়ারি মানে কি? মনে করো নদী এখানে তার তলার জিনিসগুলো ক্ষয়ে সেডিমেন্টগুলো জমা করে যখন পুরো সমুদ্রে ফেলে দেয়, যখন কোথায় ফেলে দেয়? সমুদ্রে ফেলে দেয়, তাকে বলা এস্টুয়ারি। আর যখন নদী তার গতিপথ হারিয়ে ফেলে সমুদ্রে একদম মোহনাতে জমা করে আর কিছু সমুদ্রে ফেলে দেয়, সেখানে গড়ে ওঠে কি বলো দেখি? ডেল্টা। কি গড়ে ওঠে? ডেল্টা। যেমন পূর্ব বাহিনী নদীগুলো, ইস্টার্ন রিভারগুলো কি কিছু কিছু জায়গায় ডেল্টা আছে, কিছু কিছু জায়গায় এস্টুয়ারি আছে। কি আছে বলতো? এস্টুয়ারি আছে। পরীক্ষায় প্রশ্ন করবে যে পশ্চিম বাহিনী নদীগুলোতে ডেল্টা দেখতে পাওয়া যায় না এস্টুয়ারি দেখতে পাওয়া যায়? এস্টুয়ারি দেখতে পাওয়া যায়, কারণ সমুদ্র তার কাছড়া বা রিমেনিং বা রেসিডিউ বা র্যামনেন্ট অবশিষ্টাংশ, কেন বলতো? ওখানে পাহাড় আছে, এখন সোজা এরকম মানে সোজা খাড়া, এটা সমস্ত একদম সমুদ্রে পড়ে যাচ্ছে। আর এখানে আছে কি বলতো? অ্যারাবিয়ান সি। কি আছে বলতো? অ্যারাবিয়ান সি। তাহলে এই সুরাটের লোকেরা সারা পৃথিবীর মধ্যে ভালো ডায়মন্ড কাটিং করতে পারে। কি কাটিং করতে পারে? ডায়মন্ড, সব থেকে কস্টলি। চলো তাহলে দেখো, লখনৌ সেশন, অম্বিকাচরণ মজুমদার 1916, এক্সট্রিমিস্ট এবং মডারেট কি হয়ে গেল? একসাথে জুড়ে গেল, রিইউনিয়ন হলো। ওকে। বিহার থেকে একজন এলো, তার নাম কি? রাজকুমার শুক্লা। এই সেশনে কি এলো বলতো? সবে গান্ধীজি এই সেশনে এলো। 1915 সালে গান্ধীজি এলো কোথা থেকে? সাউথ আফ্রিকা, তাই না? 1915 সালে এখানে গান্ধীজির সঙ্গে এই অধিবেশন চলাকালীন দেখা করলো কে? রাজকুমার শুক্লা। কে দেখা করলো? রাজকুমার শুক্লা বললো গান্ধীজিকে, বললো যে ইংরেজরা আমাদের কৃষকদের উপর অপারেশন করছে, আমাদের কৃষকদের উপর প্রচন্ড অত্যাচার করছে,
আমাদেরকে আমাদেরকে নীল চাষ করাতে বাধ্য করছে, নীল চাষ করাতে বাধ্য করছে। তুমি চলো আমাদের ওখানে, চলো গিয়ে আমাদের হেল্প করো। তুমি গেলে কি হবে, ইংরেজরা হয়তো এই নীল চাষ করাতে পারবে না। সেই জায়গার নাম ছিল চম্পারণ সত্যাগ্রহ, মনে রাখবে। তাহলে গান্ধীজি কার কথা মতো, রাজকুমার শুক্লার কথা মতো, ভালো করে বুঝবো, রাজকুমার শুক্লার কথা মতো চলে এলো গান্ধীজির ফার্স্ট ইন্ডিয়া সত্যাগ্রহ। ইন্ডিয়াতে যেটা হয়েছিল চম্পারণ, চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917। তাহলে ঠিক লখনৌ রিলেট করে বলবে, লখনৌ অধিবেশনের পরে 1917 সাল হলো চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজিকে কি আহ্বান করেছিল? রাজকুমার শুক্লা। একদম চম্পারণ ম্যাপটা দেখলে বুঝতে পারবে এই চম্পারণ কোথায়। চম্পারণ হচ্ছে এই বিহার দেখতে পাচ্ছ, এখানে বিহারের একদম উপরের এই পার্টটা, একদম উপরের এই পার্টটা হচ্ছে চম্পারণ। এটা হচ্ছে ইস্টার্ন চম্পারণ, এটা হচ্ছে ওয়েস্টার্ন চম্পারণ। ইস্টার্ন চম্পারণ, ওয়েস্টার্ন চম্পারণ। এই চম্পারণে এলো, এসে দেখলো যে জনগণকে, কৃষকদেরকে, ফার্মারদেরকে বলছে, তোমার যদি, ইংরেজরা বলছে তোমার যদি 20 কাঠা জমি থাকে, তোমার 3 কাঠা অবশ্যই নীল চাষ করতে হবে। এবং এই নীল চাষ করলে কি হয়ে যায়, একটা জায়গায় মনে করো 20 কাঠার মধ্যে 3 কাঠা নীল চাষ করলে সেই 3 কাঠা 3 বছর হয়ে যায় ব্যারেন হয়ে যায়, সেটা ফিউটাইল হয়ে যায়, সেটা নুগেটরি হয়ে যায়, সেটা আনপ্রোডাক্টিভ হয়ে যায়, তাতে আর চাষ করা যায় না। ব্যারেন হয়ে যায়, নুগেটরি হয়ে যায়, ফিউটাইল হয়ে যায়, আনপ্রোডাক্টিভ হয়ে যায়, মানে সেখানে চাষ আবাদ আর করা হয় না, কোনো কিছু ফসল ফলানো যায় না। বলো তোমার যদি এখানে 3 কাঠা করে যদি চাষ করতে হয়, আর সেই মালগুলো ওরা কিনবে কি কম দামে, তুমি চাষ করতে পারবে? একে বলা হয়, এই চম্পারণ যে সিস্টেম বলা 3 কাটিয়া সিস্টেম। কি বলা হয়? তাহলে পরীক্ষায় প্রশ্ন করবে তোমার চম্পারণ যে সিস্টেম ছিল তাকে কি বলা হবে? 3 কাটিয়া সিস্টেম। কি বলা হচ্ছে? 3 কাটিয়া সিস্টেম। গান্ধীজি এলো, এসে অনেককে বোঝালো, গ্রামে গ্রামে ঘুরলো। দেখো গান্ধীজির মধ্যে একটা মানুষ গ্রামে গ্রামে একদম মাস মুভমেন্ট, মোবিলাইজেশন করলো, গ্রামে গ্রামে মানুষের মধ্যে ঘুরলো, গেমের বিরুদ্ধে কি করলো, সোচ্চার করলো, এবং গান্ধীজির কাছে পেরে উঠলো না। অটোমেটিক্যালি কি হয়ে গেল, এই চম্পারণ সত্যাগ্রহের ফলে, গান্ধীজির আসার পরে তার সঙ্গে অনেকে এসেছিল, জে.বি. কৃপালু এসেছিল, রাজেন্দ্র প্রসাদ এসেছিল। কে এসেছিল বলো তো? রাজেন্দ্র প্রসাদ। তাহলে রাজেন্দ্র প্রসাদকে বলা হয় কি? রাজেন্দ্র প্রসাদকে কি বলা হয়? গান্ধী অফ বিহার। কি বলা হয়? গান্ধী অফ বিহার। আচ্ছা বলো তো, স্বাধীন ভারতের রাজেন্দ্র প্রসাদ কি ছিলেন? কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন? বলো। ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন কে? রাজেন্দ্র প্রসাদ। ফ্রি ইন্ডিয়া, ফ্রি ইন্ডিয়া। তাহলে গান্ধীজির প্রথম কি হলো? চম্পারণ সত্যাগ্রহ। কোথায়? বিহার। বিহারের চম্পারণে যে সিস্টেম ছিল 3 কাটিয়া সিস্টেম, গান্ধীজি আসার পর ডিএম এর কাছে যখন ধর্ণা দিচ্ছে, তখন ডিএম অটোমেটিক্যালি বুঝলো না, গান্ধীজির কাছে পেরে উঠলো না, তাই তো? কারণ ওরা ইংলিশে কথা বলে, গান্ধীজিও একদম লয়ার ছিল, উকিল ছিল, গান্ধীজি কাছে পেরে উঠলো না। কি হয়ে গেল? 3 কাটিয়া সিস্টেম গুলো অ্যাবলিশ করে দিল। চারিদিকে গান্ধীজির খ্যাতি, ওদিকে সাউথ আফ্রিকা থেকে যখন আসছে তার নেম ফেম ছড়িয়ে পড়েছে, আবার খ্যাতি বেড়ে গেল যে গান্ধীজির উপস্থিতিতে গান্ধীজি কি করলো? চম্পারণ সত্যাগ্রহে সফল হয়ে গেল। সেই সময় বিভিন্ন জায়গায় যেখানে এজিটেশন হতো, যেখানে টার্মোইল হতো, যেখানে টয়েল হতো, যেখানে ক্যাওস হতো, যেখানে কনফিউশন হতো, গান্ধীজি ডাক করতো যে গান্ধীজি যদি আসে তাহলে আমরা এই যে আমাদের প্রোগ্রাম, এই যে ক্যাম্পেইন, এটা সফল করতে পারবো। ঠিক তার পরের বছর এই আহমেদাবাদে হলো আহমেদাবাদ মিল স্ট্রাইক। কি হলো বলো তো? আহমেদাবাদ মিল স্ট্রাইক। কি হলো বলো তো? তোমাদের নোটে দিয়েছি, আহমেদাবাদ মিল স্ট্রাইক। আহমেদাবাদ মিল স্ট্রাইক মানে দেখো কিচ্ছু নয়। আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত বললাম? সবর। কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদী। কোথা থেকে উৎপত্তি হয়েছে? আরাবল্লী মাউন্টেন। আরাবল্লী মাউন্টেনের হাইয়েস্ট পিকের নাম কি? গুরু শিখর। এই আহমেদাবাদ তৎকালীন সময়ে প্লেগ ছড়িয়ে পড়ল। প্লেগ
প্লেগ যে রোগের কারণে ছড়িয়ে পড়ে জীবা মানে ব্যাকটেরিয়া, তার নাম ইয়েরসিনিয়া পেস্টিস। ইয়েরসিনিয়া সায়েন্সের ছেলেরা জানে পেস্টিস, ওকে। যে ব্যাকটেরিয়ার কারণে তার নাম কি? ইয়েরসিনিয়া পেস্টিস। প্লেগ ছড়িয়ে পড়লো, ওকে। আর আমেদাবাদ ছিল প্রথম থেকে তৎকালীন দিক থেকে ব্যবসা বাণিজ্যের একটা হাব মানে কেন্দ্র, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। যখন প্লেগ ছড়িয়ে পড়লো, ফ্যাক্টরিতে লোক আর পাওয়া গেল না, লোকেরা কি হলো, যে যার মতো সব জায়গায় চলে গেল, ওকে। দেখলো আরে যদি না এই সময় লোকজন যদি কাজ না করে, ভালো করে বোঝো, যদি না লোকজন যদি কাজ না করে তাহলে কি হবে? ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। সেই জন্য বললো যারা এই সময় কাজ করবে তাদের 75% হাই স্যালারি থেকে কত পার্সেন্ট বার করে দিল? 75% বাড়িয়ে দিল। 75% কত পার্সেন্ট বাড়িয়ে দিল? কত পার্সেন্ট বাড়িয়ে দিল? 75% বাড়িয়ে দিল। এক সময় প্লেগটা এপিডেমিক ছিল, এন্ডেমিক নয়। প্লেগটা কি ছিল? এপিডেমিক ছিল। ধীরে ধীরে প্লেগটা সাবসাইড হয়ে গেল, থিতিয়ে গেল, প্লেগটা নির্মূল হয়ে গেল। মিল ওনার যারা দেখো প্রাইভেট মিল ওনার, তারা সবসময় কি খোঁজে? প্রফিট খোঁজে না? প্রফিট ক্যাপিটালিস্ট। এরা কি ক্যাপিটালিস্ট? তাহলে এরা দেখছে যে আমি এই থেকে কত পার্সেন্ট করে দেবো? 25% করে দেবো। অসময়ের সময় সেই শ্রমিকরা ছিল, যেই প্লেগটা চলে গেল কত পার্সেন্ট করে দিল? 25। আর শ্রমিকরা লেবাররা চাইছিল কত পার্সেন্ট? 50% চাইছিল। কত পার্সেন্ট চাইছিল? দেখো 50% চাইছিল। দ্বন্দ্ব চলছে মিল অনারের সাথে সাথে এই শ্রমিকদের মানে লেবারদের দ্বন্দ্ব চলছে। এরা কাকে আহ্বান করলো? গান্ধীজিকে আহ্বান করলো। গান্ধীজি বললো না, তোমাকে 50% নয়, তো 50% নয়, তোমাকে কত পার্সেন্ট দিতে হবে? মিল ওনারকে বললো কত পার্সেন্ট দিতে হবে? 35% দিতে হবে। কিন্তু মিল ওনার কি করলো না? মিল ওনার সেটা মেনে নিল না। গান্ধীজি শ্রমিকদেরকে বললো তোমরা স্ট্রাইক করো, তোমরা কি করো? ধর্মঘট করো, স্ট্রাইক করো। স্ট্রাইক করলো, সেটাও ব্যর্থ হয়ে গেল। শেষে গান্ধীজি করলো হাঙ্গার স্ট্রাইক। কি করলো বলতো? হাঙ্গার স্ট্রাইক। গান্ধীজি ভারতবর্ষের মধ্যে কোথায় প্রথম হাঙ্গার স্ট্রাইক করেছিল? এই আহমেদাবাদ মিল স্ট্রাইক। আহমেদাবাদ, ঠিক আছে, আহমেদাবাদ হাঙ্গার স্ট্রাইক করলো। তখন ট্রাইব্যুনাল রায় দিল কি? যে না, শ্রমিকদের হাই 35% করতে পারে। গান্ধীজি এলো, সেটাতে কি হলো? সাকসেস হয়ে গেল। পর দুটো চম্পারণ, চম্পারণের পর কি? আহমেদাবাদ। তাহলে তার পপুলারিটি ধীরে ধীরে বাড়বে না কমবে? করবে। ঠিক এই সময় আরেক জায়গা থেকে ডাক আসছিল, যেটা বলা হয় খেদা। কি বলা হবে? ঠিক আহমেদাবাদ, এই গুজরাট তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে হচ্ছে গুজরাট, এখানে দেখলে বুঝতে পারবে এখানে গান্ধীনগর, এখানে আহমেদাবাদ, আর পাশে খেদা। খেদা সত্যাগ্রহ। কি সত্যাগ্রহ? খেদা। এটা হয়েছিল কত? 1918। এটাও লিখে নাও, 1918 মনে থাকবে। খেদা সত্যাগ্রহ। একটা ইংরেজদের আইন ছিল, ইংরেজদের একটা ল ছিল, লেজিসলেচার ছিল। যদি মনে করো তোমার প্রোডাকশন, তুমি যে মানে উৎপাদন করছো, ফসল ফলাচ্ছ, তবে উৎপাদন করছো, ফসল ফলাচ্ছ, যদি 25% তুমি কমে যায়, ডিক্রিজ করে, কত পার্সেন্ট ডিক্রিজ করে? 25% যদি ডিক্রিজ করে, তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে না। ট্যাক্সটা হয়ে যায় মকুব হয়ে যায়। কি হয়ে যায়? ট্যাক্সটা মকুব হয়ে যায়। সে বছর সেই খেদা একটা জায়গাতে, গুজরাটের খেদা জায়গাতে চাষবাস ভালো হয়। 25% অনেক মানুষ চাষবাস ভালো করতে পারে নি, তাহলে অটোমেটিক্যালি গভর্নমেন্টের রুল আছে, কমে যাবে, তাদের ট্যাক্স দিতে হবে না। কিন্তু সেই বছর কি বললো? ট্যাক্সটা সেই একই রকম রাখলো। জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করলো। গান্ধীজি এখানে গেল, গান্ধীজিকে বোঝালো, রাস্তাঘাট সব জায়গায় হাঁটতে লাগলো, সব মানুষকে বোঝাতে লাগলো যে না, তোমরা দেবে না, তোমরা সাহস অবলম্বন করো, যত ইংরেজরা যা পারে করে করুক না, তোমরা কিন্তু সাহস অবলম্বন করবে, কিন্তু নন ভায়োলেন্স থাকে। প্রথম ওনার নীতি ছিল। সেখানে কি হলো? এটা বলা খারিফ শস্য। কি শস্য? খারিফ শস্য। ঠিক এই খারিফের পরে কি হয়? রবি শস্য। ঠিক এই যখন আন্দোলন করতে করতে যারা মোটামুটি গান্ধীজির অনুপ্রেরণায় যারা উদ্বুদ্ধ হলো, তারা ট্যাক্স দিল না, কিন্তু রবি শস্য আবার ভালো চাষ হয়ে গেল। ওই জন্য কিছু কিছু কৃষক কি করলো? ট্যাক্স দিল, আর কিছু কিছু কৃষক দিল না। এটাকে বলা হবে খেদা সত্যাগ্রহ। মনে থাকবে। তাহলে এখানে কি
25% যদি কি হয়ে যায়, কমে যায়, তাহলে অটোমেটিক্যালি ট্যাক্স মকুব হয়ে যায়। কিন্তু এখানে 25% কেন, অনেক কমে গেছিল, কিন্তু সেই ট্যাক্সটা কি সেম রেখেছিল। কি রেখেছিল? সেম। গান্ধীজি মাস মুভমেন্ট করলো, করার পরে অনেক কৃষক দিল না, কিন্তু খারিফের পরে কি হলো, রবি এলো। আর রবি শস্য যখন চারবার ভালো হলো, অনেক কৃষক দিল, অনেক কৃষক দিল না। গান্ধীজি বললো ঠিক আছে, যারা ভালো চাষবাস করেছো তারা ট্যাক্স দেবে, আর যারা ভালো চাষবাস করেছো তারা ট্যাক্স দেবে। ক্লিয়ার? চলো।